প্রিয় শিক্ষাবার্তা.com লাইভ আয়োজনে জানিয়ে দিচ্ছি আজকের লাইভ আলোচনার বিষয়বস্তু দক্ষতা বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থা ও কর্মজীবন। কথা বলবার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি, আমি পরিচয় না করিয়ে দিলেও আপনারা চিনবেন, হয়তো অনেকে চিনে গেছেন। ওনাকে পরিচয় না করে চিনবেন, উনি হচ্ছেন আমাদের তরুণদের আইডল এবং সারা দেশের অত্যন্ত সুপরিচিত একজন মুখ। আমার দৃষ্টিকোণ থেকে তিনি হচ্ছেন বর্তমান তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করেন, তরুণ প্রজন্ম ওনাকে ফলো করেন। তিনি হচ্ছেন তরুণদের আইডল। পুরো নাম খন্দকার মোহাম্মদ সোলায়মান হলেও মোহাম্মদ সোলায়মান হলেও তিনি সোলায়মান শোকন নামে সুপরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো সোলায়মান ভাই, কেমন আছেন আপনি? শোকন ভাই? আমি ভালো আছি ভাই, কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। আমি যতটুকু জানি যে আপনি জীবন সংগ্রামে ভাঙা গড়ার অভিজ্ঞতার গল্প শুনিয়ে প্রেরণা যোগান তরুণদেরকে, এবং দেশ এবং বিদেশ সব জায়গায় আপনার পদচারণা রয়েছে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আপনি তৈরি করেন গণসচেতনতা, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, বিভিন্ন সেমিনার ও জাতীয় অনুষ্ঠান থেকে কথার জাদু ছড়িয়ে ইতিমধ্যে সাড়া ফেলেছেন আপনি। শুধু ইন্টারনেটের দুনিয়া থেমে নেই, আপনি জাতীয় আন্তর্জাতিক অনুষ্ঠানে কথা বলবার সুযোগ হয়েছে এবং 50টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের সেমিনারে অংশগ্রহণ করেছেন আপনি, শোভন ভাই। তো আপনি আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, সেজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটু বলে রাখি দর্শক, এই মুহূর্তে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন সোলায়মান শোকন ভাই, বর্তমানে হেড অফ মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন, নগদের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। লট অফ থ্যাঙ্কস ফর জয়নিং শোকন ভাই। কেমন চলছে দিনকাল? প্রথমে এটা জানতে চাইবো, একটু যদি বলতেন। সতর্কতার সাথে চলছে, সতর্ক থাকতে হচ্ছে, কাজ করতে হচ্ছে নগদের জন্য। তারপরে কিছু কর্পোরেট মাস্টার ক্লাস ভিডিও করছি, সেটার জন্য অফিসে কিছু কাজ থাকে, সব মিলিয়ে একটু ব্যস্ত বাট সতর্ক ভাবে থাকার চেষ্টা করছি। আচ্ছা, শুরুতে আপনার কাছে আমরা একটু জানতে চাইবো, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের আজকের যেই সঞ্চালক মহোদয় সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছেন, আমি বুঝতে পারছি না। আপনারা যদি কেউ আমাকে দেখে থাকেন। হ্যাঁ, না আমি আছি, ডিসকানেক্ট হয়নি, মাঝে মধ্যে নেটওয়ার্কের জটিলতায় পড়তে হয় আর কি। শুনতে পাচ্ছেন আচ্ছা, শোভন ভাই? আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি প্রথমে জানতে চাইবো যে আমাদের আজকের যে টপিকটা ছিল সেটা হচ্ছে কথা বলবার জন্য দক্ষতা বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থা ও কর্মজীবন। তো আমরা যদি শুরুতে দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে চলে আসি, সেক্ষেত্রে আমি আপনাকেই বলবো যে আপনার লাইফ স্টোরি বা আপনার জীবন থেকে শুরু করে এখনো পর্যন্ত আপনি যে জায়গাটাতে এসে পৌঁছেছেন, সেখান থেকে যদি আমরা একটু তুলে ধরে আনি প্রশ্নগুলো, আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলে আমরা আমাদের আজকের টপিকের বিষয়বস্তু সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাব। তো প্রথমে যদি জানতে চাই যে সাফল্যের সংজ্ঞা কি, ডেফিনেশন অফ সাকসেস আপনি কি মনে করেন, একটু সংক্ষিপ্ত আকারে যদি আমাদেরকে বলতেন। ইফ ইউ ফিল হ্যাপি, সুখী লাগে, রাতে ঘুম ভালো হয়, বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র কন্যাদের সাথে সম্পর্ক ভালো, প্রতিবেশীরা ভালো বলে, সফল। জি, আচ্ছা। আমরা জানি যে আপনি ডিফেন্সে ছিলেন, যদি আমি ভুল করে না থাকি। আচ্ছা, মানে ডিফেন্স ছেড়ে আপনি কর্পোরেট সেক্টরে আসলেন কেন, যদি স্পেসিফিক একটু বলতেন আমাদেরকে। ফ্লেক্সিবিলিটি, আর একটু বেশি স্বাধীনতা ভোগ করা, আর খুব নিয়মতান্ত্রিক জীবন আমার কতটা একটা পর্যায়ে গিয়ে টের পেলাম যে নিয়মতান্ত্রিক জীবন সম্ভবত আমার জন্য নয়। খুব বেশি নিয়মের মধ্যে বা এখনো যে অনেক কথা বলি সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেক সময় হয়তো সরকারকে প্রশংসা করেও বলি, অনেক সময় সরকারের খুব একদম গঠনমূলক সমালোচনা বিরুদ্ধাচারণ করেও বলি,
তো এই যে কথাগুলো বলা, আমি যদি আজকে সরকারি কোনো কর্মকর্তা হতাম বা মিলিটারি পার্সোনাল হতাম তাহলে তো অনেক কিছু বলতে পারতাম না, বিকজ কোড অফ কন্ডাক্ট বলে একটা কথা আছে, সবাই সব কথা বলবে সেটাও ঠিক না। তো ওই সব মিলিয়ে একটা, আমি স্বাধীন চেতাটাই বলবো। তো সেই জায়গা থেকে হঠাৎ করে মনে হলো যে একটু অন্য রকম দুনিয়াতে বোধহয় আমার বড় হওয়া উচিত, বিকজ এক একটা ইনস্টিটিউশনের নিজস্ব হুম সেট হুম। গোলস এন্ড একটা সেট এনভায়রনমেন্ট থাকে, এটাকে আমাদের অবশ্যই শ্রদ্ধা করতে হবে। পুলিশের একরকম নিয়ম কানুন আছে, ডাক্তারদের একরকম নিয়ম কানুন আছে, কর্পোরেট ওয়ার্ল্ডে আছে, সরকারি চাকরিতে আছে, আর্মিতে আছে, নেভিতে আছে আলাদা। তো প্রত্যেকটার প্রতি সম্মান রেখেই হয়তো, ইফ ইউ ক্যানট ম্যাচ দোজ, ওটাকে যে খুব খারাপ বলা এটা ঠিক না। আমরা প্রায় যেটা করি, এটা পছন্দ হয়নি সেটা খারাপ। তো ওইটা না বলে আমার মনে হয়েছে যে ঠিক আছে, আমি 5.5 বছরের মতো মিলিটারিতে থাকলাম। তারপর একটা সময় মনে হলো না, আমি হয়তো অন্যভাবে নিজেকে গড়তে চাই। ইটস ডিফিকাল্ট। তারপরেও আমার কমান্ডিং অফিসার থেকে শুরু করে আমার সিনিয়ররা অনেক আদর করতেন। তারা আমাকে খুব সুন্দর করে সকল কাগজপত্র সহকারেই, একদম অল্প বয়সী, আমি তখন মাত্র অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট, যেটাকে লেফটেন্যান্ট বলা হয় নেভিতে। তো তারা তো আমাকে সে আচ্ছা, অ্যালাউটা করলেন। তো দেন আই স্টার্টেড এ নিউ লাইফস্টাইল। ওকে। আমরা যতটুকু জানি যে আপনি আইবিএ তে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন, এবং শুধু ওইখানে না, বেশ আইবিএ, অনেকগুলো প্রতিষ্ঠানে আইবিএতে না, আপনি। জি, সেই নো ক্ষেত্রে নো যদি নো এই বিষয়টা যদি একটু নো আমাদেরকে নো, শেয়ার করেন। না না, আমি আইবিএ তে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করিনি। আমি হয়তো গেস্ট লেকচার হিসেবে একবার দুবার আহ, গিয়েছি, সোগ্রাম কয়েকজন ডেকেছিলেন। খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ বিভিন্ন করেছি আমি প্রতিবেদনে দেখেছি যে আপনি প্রায় 50টিরও প্রতিষ্ঠানে আপনি ছিলেন, এরকম একটা প্রতিবেদন আমাদের চোখে পড়েছে। এই বিষয়টা না, কি? আমি বলছি অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসাবে ইউল্যাবে আমি কাজ করেছি, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, বিজনেস কমিউনিকেশন পড়িয়েছি। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এ বিইউপি তে পড়িয়েছি, বিজনেস কম বাসকম। দেন কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, সিইউবি আছে একটা, ওখানে। আর এমনিতে যাওয়া আসা হয়েছে, হয়তো জি। বিভিন্ন সেমিনারে গিয়েছি, কথা বলেছি আমরা দক্ষতা বৃদ্ধি নিয়ে। সেইভাবে করতে গেলে আসলে হ্যাঁ ভালো একটা সংখ্যা। এশিয়ান ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন একটা আছে চিটাগাং এ, চিটাগাং ইউনিভার্সিটি, তারপরে চুয়েট, তারপরে খুলনাতে, রাজশাহী কলেজে, রাজশাহী ইউনিভার্সিটিতে, রুয়েটে, ঢাকা ইউনিভার্সিটিতে, এফবিএস এ, তারপরে নর্থ সাউথ, আইইউবি, সব জায়গায় যাওয়া হয়েছে। মানে একটা সময় ধরে ওই কর্পোরেট কাজের পাশাপাশি আমি একটু খুঁজে খুঁজে বের করতাম সময়। হ্যাঁ, এটা করতে গিয়ে ডেফিনেটলি নিজের ক্যারিয়ারের প্রতিও কিছু চাপ এসেছে। অনেক সময় অনেক হয়তো আমার বস বা সিনিয়ররা বুঝতে চাননি, তারা ভেবেছেন আমি হয়তো একটু বেশি সময় দিচ্ছি। তাদের কথাটাও সত্য, তাদের চাওয়াটাও একরকম, বাট ওই একটা অভিজ্ঞতা হয়েছে। সোদের দেখা হয়ে গেছে যে এনএসইউর ক্লাসরুমটা কেমন, আর হলরুমটা কেমন, রুয়েটেরটা কেমন, রাজশাহী ইউনিভার্সিটিটা কেমন, এই পার্থক্যগুলো। তারপরে একটা এক্সপেরিয়েন্স নিয়েছেন, হ্যাঁ। হ্যাঁ, একটা সেমিনারের পরে হয়তো আহ, কোন কথাটায় সেমিনারে কোন ইউনিভার্সিটির ছেলে মেয়েরা কিভাবে রেসপন্ড করেছিল, কারা এইটুকু বুঝেছে, কারা অন্যরকম বুঝেছে, আবার আহ, কাদের চাল চলন কেমন, কথাবার্তা কেমন, কাদের আগ্রহের জায়গাটা কোথায়। সো ওই এই যে একটা হুম মিক্সচার, এটা আমি ইচ্ছা করে করতে চেয়েছি, কারণ একটা একটা প্ল্যানই ছিল যে পরবর্তী পর্যায়ে গিয়ে আমি কিছু কথাবার্তা বলবো জাতীয় কিছু ইস্যু নিয়ে। কারণ কি, আমরা বড় যে দুটো ভুল করি, একটা হচ্ছে যে ঢাকা বলতেই, মানে বাংলাদেশ বলতেই ঢাকা বুঝি। আর দ্বিতীয়ত বলি যে আমি হুম হুম বাংলাদেশ, হুম হুম। আমি তো বাংলাদেশ না। আমি একা, আমি হয়তো একটা সোশিও ইকোনমিক ক্লাসকে রিপ্রেজেন্ট করি, বাকি তো অনেকেই আছে। সেই জন্য প্রায়ই দেখা যায় যেমন, সেই জন্য আমি বাংলাদেশ বলার আগে বাংলাদেশটা একটু ঘুরে দেখতে হবে। আমি বাংলাদেশ বলার আগে ওই নওগাঁ থেকে, পোরশা থেকে শুরু করে, টেকনাফ থেকে শুরু করে ওই সুন্দরবনের মাঙ্কি খাল, জাফর খাল সব ঘুরে আসতে হবে, তারপর বলতে হবে যে আমি বাংলাদেশে কিছুটা হয়তো ধরতে পারছি। রাইট রাইট তো রাইট। হুম যেমন হুম, হুম, সেটাই। বাংলাদেশের মানুষ, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা তরুণ অনেক যারা আরবান, তাদের কাছে মনে হয় যে ইন্টারনেট একটু স্লো হয়ে গেছে, এটা বাংলাদেশের প্রধান সমস্যা। সে বুঝতেই পারে না যে কালকে বৃষ্টি হলে যে মাঠের ধান নুয়ে যাবে, আর একটু জোরে জোয়ার পানি আসলে যে নদী ভাঙন হয়ে যাবে। তার মানে পানি উন্নয়ন বোর্ড আর কৃষি উন্নয়ন অধিদপ্তর যে আসলে বিশাল একটা অবদান রাখে দেশে, সেটা না বুঝে যদি সারাক্ষণ এই গান, ওই অমুক, তার চরিত্র হনন, এই মন্ত্রী এটা বলেছেন, এই করতে থাকলে কি আমরাও শ্যালো হয়ে যাই। আমি বাংলাদেশ বুঝতে গেলে আগে বুঝতে হবে যে বাংলাদেশটা কি। তো ওই একটা আগ্রহ থেকে সারা বাংলাদেশের অ্যাটলিস্ট 50-60টা শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গা, বিভিন্ন শহরে, বিভিন্ন সেমিনারে গিয়ে কথা বলা হয়েছে, স্পেশালি তরুণদের সাথে। আর সাথে তো আয়োজকরা ছিলেন, হুম কানাডিয়ান ইন্টারন্যাশনাল হুম হুম। ইউনিভার্সিটি।
স্ট্যান্ড আপ কমেডিতে কিভাবে আসলেন যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন বিষয়টা। আহ 2008-09 দিকে আগে এমনিতে একটু আমি একটু আপনার ব্যক্তিগত আহ, জানাগুলো নিচ্ছি আর কি, আমাদের কাছে তো অনেক প্রশ্ন আসে আমাদের দর্শকদের, ছোট স্ট্যান্ড আপ ছোট করে একটু কমেডি জানতে চাইবো, তারপর আমরা একটু অন্যদিকে যাবো। স্ট্যান্ড আপ কমেডিটা খুব মজার, আমি আবার ব্যাক করব সিদ্ধান্ত নিয়েছি। বিকজ যেটাকে তাই বলে যে পরিমিত মাত্রার এবং শ্রদ্ধাশীল যেই হিউমার, রেসপন্সিবল হিউমার যেটাকে বলে, সেই জিনিসটা বোধহয় বাংলাদেশকে একটু বোঝানো দরকার। নাবিদ মাহবুব ভাই অনেক চেষ্টা করছেন, আশিক চেষ্টা করছে, তারপরে মোশাররফ ইয়াফি আর অনেকেই আছেন। স্ট্যান্ড আপ কমেডি আর কমেডির মধ্যে একটা পার্থক্য আছে আমাদের দেশে। তো 2008-09 দিকে নাবিদ মাহবুব ভাই, তিনি তখন বোধহয় আইবিএম এর বাংলাদেশের কান্ট্রি হেড, উনি একটা স্ট্যান্ড আপ কমেডি ক্লাব খুলেছিলেন বারিধারাতে, ডিপ্লোম্যাটিক জোনে 12 নম্বর রোডে, একদম গ্যারেজের মধ্যে। সেইখানে গিয়ে ধীরে 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 শুরু করা, কথা বলা, দেখলাম যে লোকজন পছন্দ করছে। তো ওখান থেকে আমরাও একটা প্রতি উইকে একবার করে যেতাম, একটু কথা বলতাম, আমরা এক্সপ্লেইন করতাম, মজা করতাম সবাই মিলে। আম, এবং দ্যাট ওয়াজ ভেরি ম্যাচিউর অ্যান্ড ইন্টেলেকচুয়াল কমেডি, অ্যাকচুয়ালি ভেরি 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 সফিস্টিকেটেড। সো ইটস নট অ্যাবাউট চাচা বদনা নিয়ে দৌড় দিলেন, উনি কি কাদাতে না প্যাকের মধ্যে পড়ে গেলেন, হা 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 হা, নট দ্যাট। দ্যাটস ভেরি, আমি আই ডু সি ইট অফেন, আমাদের এখনো বিভিন্ন জায়গায় দেখি, টিকটকে, তারপরে দেখি যে ইউটিউবে, টিভি নাটকে, খুবই অশালীন মনে হয় সেই জিনিসটা। সেই জায়গা থেকে বিভিন্ন জিনিস করা। আর ডেফিনেটলি কি বলে, রাসেল পিটার্স, দেন কি বলে, আরো আছে অনেককেই ফলো করতাম, এখন একটু কমিয়ে দিয়েছি। সো ওইখান থেকেই একসময় হুট করে 2009, 10, 11, 12 এই সময়টা অনেক স্ট্যান্ড আপ কমেডি করেছি। আজকে এই সোলাইমান শোভনকে আমরা যারা দেখছি, আহ, শুরু থেকে এই পর্যন্ত আপনার এই অবস্থানে আসতে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন বলে আপনি মনে করেন, যে স্কিল গুলো আপনি তৈরি করেছেন সেক্ষেত্রে হোয়াট চ্যালেঞ্জেস ডিড ইউ ফেস টু গেট টু ইউর কারেন্ট পজিশন, যদি একটু বলতেন। প্রথম চ্যালেঞ্জ ছিল যে চামড়া মোটা করা। আমাদের তাই দেশে যখন কেউ একটু মাথা উঁচু হয় বা কারো পরিচিতি বাড়ে, আম, তার দোষ ধরার জন্য অনেক লোক থাকে। আম, এটা ওটা খুঁজে বের করে, খোঁচা দেয়, ইচ্ছা করে ডিফেম করার চেষ্টা করে, ফলে যে ওর থেকে আমি ভালো বুঝতাম। So ওই চামড়া মোটা করাটা ছিল অনেক বড় একটা ব্যাপার। এই জিনিসটা 10 বছরেও হয়নি আমার। আমরা অনেক সময় আমি রেগে যাই, চেহারা দেখলে বোঝা যায় যে বিরক্ত হচ্ছি। তো ওটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে উম আমাদের দেশে আমরা অনেক সময় মত প্রকাশের স্বাধীনতা আর মত প্রকাশের শালীনতা, স্বাধীন মানে যা তা বলে ফেলা, এই ধরনের একটা ব্যাপার। যেহেতু আমি আমার লাইফটাকে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছিলাম, অলমোস্ট এভরিথিং আই এম শেয়ারিং। তো ওই জায়গায় শালীনতা স্বাধীনতার এই যে ব্যাপক একটা ফ্রিকশন, এটার মাঝখানে পড়ে প্রায় পিষ্ট হয়েছে। প্রায় এটা বললে ওটা, ওটা বললে ওটা বানিয়ে ফেলেছে, এটা বলেছে, এই করেছে, সেই করেছে। আর সবাই খুব নেগেটিভিটি খোঁজে, সেন্সেশনালাইজেশন খোঁজে, যে পাওয়া গেল দোষ, আগের 50টা জিনিস মনে নেই আর কারো। তো ওই জায়গাটায় খুঁজতে হয়েছে। তৃতীয় হচ্ছে যে আশেপাশের অনেকেই বুঝতে চাননি, আমার কলিগ বা আমার সাথে যারা ইউনো আশেপাশের যারা কর্পোরেট ওয়ার্ল্ড থেকে শুরু করে, কি জন্য করছো, কি দরকার, এত কথা বলা দরকার কি, দেশ যেখানে যাবে সেখানে যাবে, সরকারের প্রশংসাই করার দরকার কি, অথবা সরকারের দুর্নাম করারই দরকার কি, একই মানে সো মেনি ইনপুটস। তো আমি যেটা দেখলাম যে তারপরে এক এক সময় দেখলাম যে সবাই দেশ ছেড়ে চলে যাচ্ছে, কানাডা, অস্ট্রেলিয়া সব মাইগ্রেট করে চলে গেল, এই যখন তাদের বয়স 30-32-এর দিকে। তারপর দেখলাম যে আশেপাশে বন্ধু বান্ধব নেই, যাদের সাথে হ্যাং আউট করতাম, আড্ডা দিতাম, তাদের অনেকেই নাই দেশে। তো তখন আবার একটু লস্ট হয়ে গেলাম। তো এরকম একটা চ্যালেঞ্জ। আর ওভারঅল যেটা হয়েছে যে যাদের উদ্দেশ্যে বলা হচ্ছে কোনো কিছু, আমরা যারা কথা বলছি, ভিডিও ব্লগ করছি, যাদের উদ্দেশ্যে বলছি, তারা মতের অমিল হলেই ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। যেমন আমার মনে হতে পারে যে সরকার পদ্মা সেতু দিয়ে চমৎকার কাজ করেছে, কথার কথা, এবং হুইচ ইজ ট্রু। আমি এখন পদ্মা সেতুকে যদি এই হুম। পোস্টে যদি আমি প্রশংসা করি, তার মানে যে আমি পরবর্তী পোস্টে সরকারকে বলবো না যে আপনি কেন ভেন্টিলেটর আনতে পারেন, আমি পরবর্তী পোস্টে বলবো এবং সেটা সুন্দর করে বলবো। বাট ওই যে বললাম পদ্মা সেতু নিয়ে, সাথে সাথে শুরু হয়ে গেল নিচে এই এই হুম এই হুম এই হুম আরে বাবা, সবকিছু তো এক জায়গায় বলতে হবে না, দেয়ার আর সেপারেশন। ওই আপনি মনে করেন যে বোধ এই জায়গাটাতেই প্রবলেম? আমাদের এই জায়গায় অনেক বোধ আছে, মানে অভাব আছে। আমরা ভাবি যে আহ, ওই খিচুড়ি করতে হবে সবকিছু। হ্যাঁ, না পদক্ষেপ নিয়ে বলা যাবে না, না এটা নিয়ে বলা যাবে না, না রোগী বিনা চিকিৎসায় মরে গেছে এটাও বলা যাবে না। সো এরকম করতে করতে কেমন যেন ওই যে হ্যাঁ, ও চেয়ে ভাগ নাটা হয়ে যায়। বেশি আর কি।
হুম হ্যাঁ, নাটা অনেক বেশি। হুম তো হুম, ওই জায়গায় যেহেতু আমি খুব অনেক বেশি। জীবনমুখী, আমি খুব পজিটিভিটি তুলে ধরার চেষ্টা করি। যে কারণ অনেক নেগেটিভ খবর তো আছে পত্রিকায়, হাজার হাজার ভরা। তো আমি চেষ্টা করেছিলাম যে করি এখন আমার ওয়ার্ল্ডটাকে একটু পজিটিভ কথা রাখতে। এই বাংলাদেশে এটা ভালো হয়েছে, এই বাংলাদেশে $34 বিলিয়ন রিজার্ভ এসেছে, এই এটাই হয়েছে, এই আমাদের বিদ্যুৎ উৎপাদনটা ভালো হয়েছে, এই অমুক একটা ইয়াং এমপি কে দেখলাম যে খুব জনসম্পৃক্ত, এই এটা ভালো লেগেছে, আচ্ছা 89 জন চালচোরকে ধরেছে, আচ্ছা চালচোর ধরে নাই। এই যে সো এই যে আমরা যে দুটো সাইডই দেখাতে পারি, সরকারের বা প্রশাসনের বা সমাজের, তো সবাই ধরে নেয় যে না আপনি একটা সাইড বলবেন, খালি নেগেটিভ কথা বলবেন, খালি এভাবে। এখন বাবা আমার পেজ তো বা আমার ভিডিওস তো আমি ইজারা দিয়ে দেইনি যে খালি একদিকেই কথা বলবো। So, ওই জায়গাটা নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল, আদারওয়াইজ ইট হ্যাজ বিন এ ফ্যান্টাস্টিক জার্নি। ইয়েস। ওকে, থ্যাংক ইউ। ব্যক্তিগত বা কর্মজীবনে দক্ষ হতে সবাই তো চায়। তো আমাদের যে আজকের যে টপিকটা ছিল দক্ষতা, তো আপনি কি মনে করেন যে ব্যক্তিগত বা কর্মজীবনে নিজেদের যে দক্ষতাটা আছে সেটা বাড়ানোর জন্য কি কি কৌশল অথবা কি কি মেথড অ্যাপ্লাই করা প্রয়োজন বলে মনে করেন? সেলফ ডিফেন্স থেকে শুরু করে একটু যদি একটু গুছিয়ে বলতেন। ওকে। এখন এক একজন এক একটা বিষয় নিয়ে পড়াশোনা করে এবং সে ভবিষ্যতে চিন্তা করে আমি এই পার্টিকুলার বিষয়টার উপরে দক্ষতা অর্জন করবো। এখন জিনিসটা হচ্ছে যে আমরা যদি জাস্ট পড়াশোনার পরে জাস্ট আটকে ফেলি নিজেকে, যে সার্টিফিকেটটা হয়ে গেল, বাহ আমি এই বিষয়ের উপরে একদম একদম কি বলে সেটা, যে আমি খুব জানি হুম। বুঝি, আর না, আমার শিখতে হবে না, পড়াশোনা আমার আমার পড়াশোনা শেষ, আমার সার্টিফিকেট চলে আসছে বাস। চলে আসছে তো আমার এরকমও আর দরকার নেই। মেন্টালিটি থাকে অনেকের, হ্যাঁ। হ্যাঁ, এই মেন্টালিটি থাকা মানে হচ্ছে ওনার একদম শিক্ষাটাই ভুল ছিল। কারণ আমি বলবো আজকেও আমি আয়মানের স্টুডিওতে আমার কর্পোরেট গ্রুমিং এন্ড বিজনেস কমিউনিকেশনের এক কোর্স 22টা, ওটার মধ্যে 3, 4, 5 নাম্বার 13, 14, 15 নাম্বারটা শুট করছিলাম। এক পাশে বই খোলা, এক পাশে লিখছি, এক পাশে আর্টিকেলস থেকে টুকে নিচ্ছি নতুন কিছু, তারপর আমার এক্সপিরিয়েন্সটা মেলাচ্ছি, নতুন একবার লিখছি, নিজের ফোনে একবার রেকর্ড করছি, তারপর আমি শুটে দাঁড়াচ্ছি, আয়মান একবার দেখছে, আমি আমার কিছু পরিচিত দেশি বিদেশি ওদেরকে পাঠালাম ফাইলটা, কেমন হয়েছে দেখো তো, কোথাও ভুল হয়েছে কিনা, এই যে আমি শিখছি কন্টিনিউয়াসলি। ওপেন মাইন্ডটা নেই আমাদের অনেকের, সেজন্য দক্ষতাটা কখনো বৃদ্ধি হয় না। আর সেকেন্ড হচ্ছে যে একটা ম্যাপিং করা, যে আমার আসলে কি কি লাগবে। আমি যে জানি না সেটাই অনেকে জানে না, এটাকে ডানিং ক্রুগার এফেক্ট বলে। অনেক মানুষ জানেই না যে আমার কোনটা জানা দরকার, মানে আমি আমি আসলে জানিই না যে আমি জানি না। কথার কথা এই যে আমি বলছি যে দেশ নিয়ে, হুম, পলিটিক্যাল সায়েন্স নিয়ে, সোসাইটি নিয়ে, আহ, কিছুদিন আগে কর নিয়ে কথা হচ্ছিল, বললাম যে 17 কোটি জি। মানুষের জায়গায় 22 লাখ মানুষ কর দেয়। এটা নিয়ে ব্যাপক সবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল, অথচ যারা করছে আমি বলেছিলাম যে ওই যারা দেয় না কর হুম। তাদের দায়টা। সো ওই এক লাইনে লিখলে বাঙালি অনেকেই দেখা যায় বুঝতেই পারে না, তাকে আবার ওই যে 5 বার এডিট করে বোঝাতে হয়েছে। সো ওই হ্যাঁ, জিনিসটা তো এডিট হয়েছে 5 বার, সেটা নিয়ে কথা বলছে কেউ, ওই হ্যাঁ, এটা ধরতেই আমিও পারছে না যে দেখেছি। হ্যাঁ, আমি তো হ্যাঁ, সেটা করের আমিও কথা দেখেছি। বলছি, আমার চোখে পড়েছে মানুষ তো সেটা। কর দেয় না, মানুষ হুম। দেয় না আর এই কর। দেশ তো সেই সমালোচনার হুম, সমালোচক তো বেশি, যার কারণে সমস্যাগুলো আরো বেশি দেখা আমি দিচ্ছে সেটা আরকি বলছি। তো দিন, দিন। এখন দেখা যাবে এই দক্ষতার জন্য যেই কথাটা বলছি, যে একটা হচ্ছে যে আমি যে জানি না সেটা বুঝতে হবে, তারপর একটু নোটপ্যাড রাইট। নিয়ে বা একটা ঠান্ডা মাথায় বসে কারোর সাথে কথা বলতে হবে যে ভাই আমি তো এটা নিয়ে ডিপ্লোমা করেছি, এটা নিয়ে মাস্টার্স করেছি, এটা নিয়ে বিবিএ করেছি, এটা নিয়ে এমবিএ করেছি, এটা নিয়ে ইঞ্জিনিয়ারিং করেছি, এটা নিয়ে ডক্টরি পাস করেছি, এখন আর কি কি করব, আমাকে একটা ম্যাপ দেন, আমাকে একটু গাইডলাইন দেন। তো সেখান থেকে এই তুমি তাহলে কি এখন কি তাহলে ভাবছো যে লন্ডনে যাবে, এখন কি চায়না যাবে ভাবছো, এখন কি ঢাকাতেই করবে, এখন কি বরিশালেই করবে, ঠিক আছে ল্যাঙ্গুয়েজে আসো, প্রফেশনাল নলেজটা কি কি ওকে। লাগবে আসো, এই রিলেটেড আর কি কি কোর্স অ্যাভেলেবল আছে যেটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। এই যে কন্টিনিউয়াসলি শিখতে চাওয়ার একটা প্রবণতা, এটাকে বলে যে দক্ষতা বৃদ্ধির প্রথম জিনিস, যে আমি কি করতে চাই। যেমন এই ক্ষেত্রে যেটা হতে পারে, প্রত্যেকটি পড়াশোনারই কিন্তু একটা সার্টেন পর্যায়ের পরে এনহ্যান্সমেন্ট, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সেস থাকে, সেটা আইটি হোক, সেটা অবভিয়াসলি। প্রোগ্রামিং এ হোক। হুম। So, সেই জিনিসগুলোর ব্যাপারে একটু ক্লিয়ার ধারণা রাখতে, সার্টিফিকেট হয়েছে চলো এখন থেকে খালি অ্যাপ্লাই করতে থাকে এটার আর কিছু বেসিক জিনিস থাকে যেগুলো প্র্যাকটিসে রাখতে হয়। আমি আমার দিনের রাইট। সময়টুকুর মধ্যে কতটুকু আসলে মানে টাইম ওয়েস্টিং মানুষ আর অ্যাক্টিভিটিতে ব্যয় করি, আমি কি সারাক্ষণ বসে ইউজ বসে এন্ড খুঁজে বের মিসইউজ করি যে যেটাকে বলবো আরকি। হ্যাঁ, তো আমার টাইমের মিস ইউজটা আমি করি নাকি প্রপার ইউটিলাইজেশন। আর যেটা বললাম রাইট। একটা লিস্ট করতে হবে, যে আমার বয়স এখন 22, আমি 23-এর আগে আগে এই জিনিসগুলো শিখবো। যেমন এখন বলি, এই যে এখন হচ্ছে আহ, কি বলে অনলাইনে সবাই কাজ করছে,
এখন বসে চিন্তা করা দরকার অনলাইনের জন্য কি কি দক্ষতা লাগে, কিভাবে করে মানুষজন, জুমটা কি, ডকুমেন্ট সাইন করে কিভাবে, চেক সাইন করে কিভাবে, টাকা পয়সা আনে কিভাবে, কিভাবে মাল্টি পার্টি মিটিং করে, অথবা কিভাবে স্ক্রিনে এই যে একজন কথা বলছে 10 জন আর একজন আবার স্ক্রিনে প্রেজেন্টেশন দেখাচ্ছে, এই ঘটনাগুলো কি, তাহলে তার কোন মনে করি ধরনের জানার আগ্রহটা বেশি থাকতে হবে এখানে। জানার আগ্রহটা না থাকলে আবার বোঝা লাগবে। কিন্তু এখন এখানে এসে কারো প্রশ্ন করা উচিত যে ওনাকে 2 ভাগে ভাগ করলো কিভাবে স্ক্রিন, উপরে লোগোটা লাগিয়েছে কেন, নিচ দিয়ে কথাটা কিভাবে টেনে টেনে যাচ্ছে। যত কেন জিজ্ঞেস রাইট, করতে রাইট, পারবে রাইট। তত বেশি দক্ষতা বাড়বে। কেন, এখন আমাদের তো কেন জিজ্ঞেস করা শিক্ষা ব্যবস্থা তো নাকি আজকাল কম, মুখস্থ বিদ্যা অথবা টিক চিহ্ন দিতে হয়। আর আচ্ছা, এই জায়গাটাতে আমরা একটু কথাটা কেউ যাচ্ছি। বলতে চায় না। আমাদের ভার্বাল কমিউনিকেশন এতই কমে গেছে শিক্ষা ব্যবস্থায়, বিতর্ক করে না ছেলে মেয়েরা অনেকেই। তারপরে কি বলে মৌখিক যে ব্যাপারটা, সেটা না স্যার হয়েছে স্যার, ওই করতে গিয়ে অনেকে পিছিয়ে যায়। দক্ষতা বৃদ্ধির ব্যাপারটা হচ্ছে যে, আমি তো একদম বেসিক সাম আপ করে বলতে পারবো না, কারণ এক একটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে। বিজ্ঞানের ছাত্রছাত্রীদের একরকম হতে হবে, বিজনেসের ছাত্রছাত্রীদের একরকম হতে হবে। বাট কিছু সাধারণ জিনিস হচ্ছে যে বৈশ্বিক পরিমণ্ডল বুঝতে হবে। যেই বৈশ্বিক প্রফেশনে আছে, পরিমণ্ডল। আমি অ্যাকাউন্টিং করেছি, অ্যাকাউন্টিং ব্যাপারটা পৃথিবীর 5 মহাদেশে 6 মহাদেশে কোথায় কি হয়, ব্রাজিলের অ্যাকাউন্টেন্ট কি করে, নর্থ পোলে কোনো অ্যাকাউন্টেন্ট আছে নাকি, অ্যামাজনে কি অ্যাকাউন্টেন্টদের কোনো কাজ আছে, নতুন কোন অ্যাকাউন্টিং সফটওয়্যার নট অনলি বেরিয়েছে, বাংলাদেশ, সব নতুন কোন সাইডে তার সফটওয়্যার বিচরণ থাকতে হবে। ওকে। হ্যাঁ, এই বৈশ্বিক যেই প্রফেশনেই থাকি না কেন, যেই বিষয়টা নিয়ে পড়ি না কেন, যদি আমি জানি না বায়োকেমিস্ট্রি পড়েছি, সারা পৃথিবীতে কি করছে, বৈশ্বিক পরিমণ্ডলের পরে নিজের অবস্থানটা টের পাওয়া যায় যে এটা পৃথিবী, আমি এইটুক। রাইট, রাইট। ওই জায়গায় একটু যাওয়া লাগবে দক্ষতার ব্যাপারে। দ্বিতীয়ত হচ্ছে যে বৈশ্বিক পরিমণ্ডলের পরে হচ্ছে যে একটা সাধারণ স্ট্যান্ডার্ডে আসতে হবে। এটাকে আমি গ্লোবাল সিটিজেন, একজন বৈশ্বিক নাগরিকের কিছু সাধারণ কোয়ালিটি থাকে, আচার আচরণ, কথাবার্তা, ওপেন মাইন্ডনেস, বিভিন্ন সংস্কৃতি কালচার, ধর্মের প্রতি একটা সহনশীলতা, ভাষার প্রজ্ঞা, নিজের সংস্কৃতিটা একটু জানা, পৃথিবীর মোটামুটি একটা হিস্ট্রি একটু বুঝতে পারা, কিভাবে সে যেই পেশারই হোক না কেন, সে ডক্টর হোক, কম্পিউটার সায়েন্টিস্ট হোক, সে অ্যাকাউন্টেন্ট হোক, সে ফিজিক্সের কেউ হোক। সো বৈশ্বিক যে একটা কি বলে ইতিহাস, সেই জিনিসগুলো জানাটা খুব জরুরি। আর দক্ষতা বৃদ্ধির জন্য আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এমন একটা গন্ডি তৈরি করতে হবে নিজের বন্ধু বান্ধবের, যেখানে শুধুমাত্র আমরা ওই যে নোংরা স্ক্রিনশট শেয়ার করি না, যেখানে আমরা নিজেদের যেই ব্যাপারে পড়াশোনা করেছি সেই সব জিনিস নিয়ে আমরা কথা বলি। এখন আমি আবার শুনলাম আজকাল নাকি পড়াশোনা নিয়ে বেশি কথা বলে তাকে আনস্মার্ট বলা হয়। আমি শুনলাম যে অনেকে বলে যে উল্টাপাল্টা কথা বলবা, আজে বাজে জিনিস পাঠাবা, এই যে অপ্রীতিকর ভিডিও পাঠাবা, তাহলে খুব স্মার্ট। এই স্মার্ট গুলো স্টুডেন্ট লাইফে বা আর্লি লাইফে যারা এই স্মার্ট গিরিগুলো করে, এই কিছুটা দিন পরে তারা এতটাই মানে খাদে পড়ে, ট্রাস্ট মি, তারা এতটাই হারিয়ে যায়, এতটাই হাবুডুবু খায়, তখন সেই যে অশালীন কাজগুলো, সেই যে অপ্রীতিকর জিনিসগুলো করেছে, সেগুলো বহু গুণ হয়ে ফিরে আসে, তাকে হার্ন করে। এই জন্য এমন একটা সাইকেল থাকতে হবে যে যাদের কাছ থেকে আমিও শিখতে পারি। আমরা করি কি, এমন মানুষের সাথে মিশি যারা আমার থেকে কম বোঝে, তাহলে নিজেকে একটু বড় বড় ভাব হবে, নিজেকে মনে হবে কিছু একটা। এই জন্য কথা একটা বলা আছে যে তুমি এমন মানুষের সাথে চলবে যারা তোমার থেকে বেশি বোঝে, যাতে তুমি তাদের কাছ থেকে কন্টিনিউসলি শিখতে পারো। আমরা করি কি উল্টাটা করি, আমি অল্প একটু জানি, যারা আরেকটু কম জানে ওদের সাথে চলি, তারপর আমি নিজেকে বড় রাখতে চাই আর কি, সবসময় বড় রাখতে চাই। এখন এটা হয় কি, কিছু সাময়িক আনন্দ পাওয়া যায়, তো এই জিনিসটা বৈশ্বিক যে কথাটা বলছিলাম, অ্যাজ এ গ্লোবাল সিটিজেন, ভাষার আন্ডারস্ট্যান্ডিং, 2-4টে দেশি বিদেশি ভাষা, নিজেরটা তো সুন্দর করে বলতেই হবে, সাথে অ্যাটলিস্ট যেই বাণিজ্যিক ভাষাগুলো আছে, ইংলিশ হতে পারে, ফ্রেঞ্চ হতে পারে, সেটা ম্যান্ডারিন হতে পারে, সেগুলো বোঝা। বেসিক আইটি নলেজটা সবারই দরকার। ইনফরমেশন টেকনোলজি, ডিভাইসেস, হ্যান্ডহেল্ড ডিভাইস, ল্যাপটপ, ট্যাব, রাউটার, প্রিন্টার, তারপরে আমরা কি করে ক্লাউডে জিনিসপত্র রাখি, সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে ব্যবহার করি, ড্রাইভস, গুগল, অল দিস থিংস, একটু বেসিক মাইক্রোসফট অফিস, এই জিনিসগুলো খুব খুব ভালো করে বোঝাটা খুব জরুরি। মানে এগুলো ধরেই না হয় মানুষ এগুলো বুঝবে, এগুলো যেই প্রফেশনই হই না কেন। আমি কলেজে শিক্ষকতা করবো, অফকোর্স ইউ শুড know how to make a very fantastic presentation, you should know how to edit a bit of videos, how to কি বলে সোশ্যাল মিডিয়া কি করে ব্যবহার করব, কোথায় কোন জার্নাল প্রকাশিত হয়, কোন পত্রিকার কোন সেকশনটাতে ইকোনমি নিয়ে কথা হয় বা শিক্ষা নিয়ে কথা হয়, কে একটু ভালো লেখেন,
এই জিনিসগুলো খেয়াল রাখা। তো এই দক্ষতা হচ্ছে একটা ওভারঅল লাইফস্টাইল, কনস্ট্যান্টলি এই জিনিসটা করতে হয়। এই যে আমি অনেক সময় কথা বলছি, আমি কিন্তু কথার সময় একটু পর পর খেয়াল রাখছি যে আমি স্ক্রিনে, আমি আমার কি বলে ক্যামেরার দিকে তাকাচ্ছি নাকি তোমার দিকে তাকিয়েছি, কারণ আমি জানি আমার ক্যামেরার রাইট। দিকে তাকালে দর্শকের সাথে সরাসরি চোখের ইয়ে হবে, বাট আমি বারবার কিন্তু তোমার দিকে তাকাচ্ছি, সো দর্শক কিন্তু আমাকে তখন ফিল করছে না যে আমি তার দিকে তাকিয়ে আছি। হুম যে ছোট হুম। ছোট নীতি গ্রিটি গুলো বোঝা, So, ওই জায়গা থেকে দক্ষতার ব্যাপারটা চলে আসে। আবারও বলবো, যার যার যেই সেক্টরে কাজ করতে চাই, আমি গার্মেন্ট সেক্টরে কাজ করতে চাইলে খুঁজে নেই আমি কি ডাইং করব, নাকি আমি কাটিং নিয়ে কাজ করবো, নাকি ফ্যাব্রিক্স নিয়ে কাজ করবো, আমি কি তাহলে এই যে তারপর নিজে থেকে শত প্রণোদিত হয়ে, আমি শব্দটার মানে অনেকে বুঝবে কিনা আমি জানি না, শত প্রণোদিত হয়ে নিজে নিজে থেকে, কেউ বলে দেয়নি, কেউ বেত নিয়ে হুম বসে হুম, নেই, নিজে তারপরে আমি নিজে। করছি, তারপরে আমি জানছি, এটা হচ্ছে একটা সবচেয়ে বড় কি বলে ডিউ ডিলিজেন্স, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা রিকোয়ারমেন্ট টু বি স্কিলফুল। ওকে, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে বলেছেন আপনি দক্ষতার বিষয়ে। আমরা এবার একটু চলে যাব আমাদের দক্ষতার পরেই আমাদের আজকের এই হেডিং এ ছিল শিক্ষা ব্যবস্থা। আমরা যদি একটু হুম। আসি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার অভিমত কি? প্রাথমিক পর্যায় থেকে শুরু করে বলবেন। কি কি পরিবর্তন আনলে পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর 2041 আমরা যে আমাদের এই বাংলাদেশটাকে উন্নত দেশের কাতারে আমরা নিয়ে যেতে পারবো। সেজন্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের আগামীতে সেই জায়গাটাতে পৌঁছানোর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় কিরকম পরিবর্তন আনা উচিত বলে আপনি আপনার মন থেকে কিরকম অভিমত আপনি ব্যক্ত করতে চান? শিক্ষার সাথে যুক্ত মানুষজন, সেটা প্রশাসন, সেটা উপজেলা শিক্ষা অফিসার থেকে শুরু করে প্রত্যেকে আগে আরেকটু বোধহয় পরিষ্কার হতে হবে। সব জায়গার আচ্ছা। মতো এখানে বোধহয় একটু স্লো, বুঝেছি কি বুঝিনি চলছে। আমরা স্বাস্থ্য খাতে দেখতে পাচ্ছি অনেক কিছু খুব আহ অপ্রীতিকর ভাবে সামনে এসে গেছে, দেখতে পাচ্ছি। আহ প্রধানমন্ত্রী কথা বললেন, তিনি গাইডলাইন দিচ্ছেন, বাজেট দিচ্ছেন, বারবার বলছেন, তার কথা আমরা শুনছি, ক্যাসকেড ডাউন হয়ে যখন নিচে যাচ্ছে সেটার এক্সিকিউশনটা হচ্ছে কি, সেটা শিক্ষার কমে ক্ষেত্রেও খাটে, যাচ্ছে। সেটা সেটা কমে যাচ্ছে, সেটা এখানে বলতে বাধা নেই যে সেটা কমে যাচ্ছে কোনো একটা দৈব কারণে, আমি জানি না, কোথাও গিয়ে আটকে যায় কথাবার্তা। তারপর একটা ছোট্ট তদন্ত কমিটি, তারপর সেই তদন্ত কমিটি কেন তদন্তের রিপোর্ট দেয়নি সেজন্য আরেকটা তদন্ত কমিটি, তারপর আরেকটা তদন্ত কমিটি করতে করতে হারিয়ে যায়। তো আপনি জিজ্ঞেস করেছেন যে কি করে কি ধরনের পরিবর্তন, প্রথমত হচ্ছে যে আমাদের দেশে আমরা বলছি যে প্রায় 70 থেকে 72% লিটারেসি রেট হয়েছে। তো ইটস এ গুড সাইন, আমি একচেটিয়া ভাবে শুধু খারাপ কথাই বলে যেতে চাই না। তারপরে যেটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের সংখ্যা মোটামুটি অনেক হয়েছে, বাট ওগুলোর ইনফ্রাস্ট্রাকচার মেরামত, মেনটেন করা, ক্লাসরুমের সৌন্দর্য, যথোপযথ উপকরণ, সেই জিনিসগুলো নিয়েও কাজ করার জায়গা আছে। তো এখানে তো শিক্ষার্থীদের দোষ নেই, প্রধান শিক্ষক মহোদয়ের দোষ নেই। দেখা যাচ্ছে যেই হুম ঠিকাদারকে আপনি বলেছিলেন বিল্ডিংটা একটু সুন্দর করে দিতে, চুনকাম করে দিতে, তিনি হয়তো ঠিক হুম। মতো করেন নাই। যাকে বলেছিলেন উপরের ফ্যান গুলো ঠিকঠাক করে মুছে দিবেন, এখানে 5-6 বছরের বাচ্চারা বসবে, তার মনে হয়তো আসেই নেই কথাটা, সে হয়তো চিন্তা করছে কি করে জি। একটু লভ্যাংশ বাড়ানো যায়। তো এইরকম চলছে অনেক জায়গায়। আবার অনেক মডেল স্কুল আমরা দেখতে পাচ্ছি, আমি সেদিনও কথা বলছিলাম জাকির ভাইয়ের সাথে। তো সেই জায়গায় আমরা এগিয়েছি, অনেক কিছু সরকারিকরণ করা হচ্ছে। আর আমার প্রথমত যেটা মনে হয় যে আমরা যেভাবে পড়াই ছেলে মেয়েদের, সেই জায়গায় যদি পরিবর্তন আনতে পারি, আমরা যদি আনন্দ আনতে পারি আরো বেশি মাত্রায়, আমরা যদি পরীক্ষা পরীক্ষা না করি, যে একাধিক একের পর এক পরীক্ষা কি কি যেন হয়, পিএসসি, অনেক জেএসসি, জায়গায় তো আমরা দেখি যে লেখালেখি হচ্ছে বা অনেকেই কলাম লিখে যাচ্ছে পত্রিকায় যে এখন আমাদের কলাম লিখলে শিক্ষার্থীরা নাকি কেবল মুখস্থ বিদ্যার মধ্যেই রয়েছে, অবশ্যই সেখানে প্র্যাকটিক্যাল অবশ্যই তারপরে ও absolutely, যে স্কিল গুলো আরো গ্রো আপ করা দরকার, সেই বিষয়ে আপনি কি বলবেন? এই absolutely, এই আমরা বিষয়টাকে আমার একটু মুখস্থ পরিবর্তন করার জন্য আমাদের স্টুডেন্টদের কি করা উচিত? আচ্ছা, স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আছো, সিস্টেম মনে করছে যেটা খুব ভালো, কিন্তু সিস্টেম তোমার দায়িত্ব নিবে না শেষ বয়সে, সিস্টেম যৌবনে এসে তোমার দায়িত্ব নিবে না। সিস্টেম বলে আমি তো তোমাকে তাহলে পড়িয়েছি মাস্টার্স বিশ্বমানের করে। শিক্ষার্থীর জন্য আমাদের স্টুডেন্টদের কি কি স্কিল থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? শিক্ষকদের, আমাদের শিক্ষক শিক্ষকদেরকে আসলে ওইভাবে শিক্ষক ছেলে মেয়েদেরকে পড়াতে হবে। একটা অঙ্ক করালাম, সরল অঙ্ক বুঝিয়ে দিলাম, এই ডানে বাম যোগ করছো বিয়োগ করছো, এখন এটা কেন, লজিক্যাল থিঙ্কিংটা কেন, কি কারণে সেট করা হয়েছে, ভাগ যোগ বিয়োগ কেন কাজে লাগে, আমি কেন বাংলা সাহিত্য পড়তে হবে, এই কবিতায় কবি আসলে কি বলেছেন, কি বুঝিয়েছেন, এই যে লিটমাস পেপার এটা লাল হয়ে গেল খারি ও খার,
কাহিনীটা কি, এটা ব্যক্তি জীবনে কোথায় কাজে লাগে। সো প্র্যাকটিক্যালিটিটা মিস থাকে অনেক জায়গায়। সো অ্যাকচুয়াল লাইফে কোথায় কোন জিনিসটা কাজে লাগে সেই জিনিসগুলো নিয়ে যারা একটু গবেষণা করি শিক্ষার্থীদের, মুখস্থবিদ্যা থেকে বেরিয়ে যদি কি বলা এটাকে ক্রিয়েটিভ থিঙ্কিংটা বাড়ানো যায়। যেমন অনেক দেশে বলা হচ্ছে যে, এবং কিছু দেশে কিন্তু বলেই দিয়েছে, পৃথিবীর অনেক বড় বড় কোম্পানিগুলো যেগুলো বিলিয়নস অফ ডলারের কোম্পানি বলছে, আমি তোমার সার্টিফিকেট দেখতে চাই না, তোমার দক্ষতা কি আছে বলো, দ্যাটস এনাফ। প্র্যাকটিক্যাল আমরা দেখবো লজিক্যাল যে ইয়াস, বিষয়গুলো আছে আর কি। তো শিক্ষার্থীদেরকে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের প্রথমটা হচ্ছে মুখস্থটা বাদ দিয়ে যদি যত বেশি সংখ্যক ক্রিটিক্যাল থিঙ্কিংটা বাড়ানো যায়, ক্রিয়েটিভ থিঙ্কিংটা, হ্যাঁ। থিঙ্কিংটা বাড়ানো যায়, প্রবলেম সলভিং যদি বাড়ানো যায়। অঙ্ক করাচ্ছি আমরা, পাটিগণিত বীজগণিত করে ফাটিয়ে ফেললাম ধরেন, কিন্তু তার জীবনে একটা মানুষের 20 বছর বয়সে সে কিসের অঙ্কের কোন ঝামেলাটায় পড়ে, একটা জায়গাতে 30 গিয়ে এ হয়তো এসে থেকে যাবে অঙ্কের সে। 30 গিয়ে অঙ্কের কোন ঝামেলায় পড়ে, 50 গিয়ে কোন, ওইগুলো নিয়ে যদি আমরা একটু ঢেলে সাজাই। সো দিজ আর ভেরি ফান্ডামেন্টাল থিংস। বাট দেন এগেন আমাদের দেশের ছেলেমেয়েরাই যখন একটা সার্টেন পড়াশোনার পরে কিন্তু তারা বৈশ্বিক পরিমণ্ডলে যাচ্ছে। সো একজন যে শিখতে পারছি না আমরা, সেটাও ঠিক না, আমরা চেষ্টা করে যাচ্ছি। সো এটা একটা ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিংটা যদি বাড়াই, মুখস্থ বিদ্যাটা যদি চেঞ্জ করি, আর আমরা যদি আরো বেশি ভবিষ্যতে কোন বাংলাদেশের অর্থনীতিতে কোন কোন সেক্টর আছে, ভবিষ্যতে কি কি আসবে, সেগুলোর জন্য যে দক্ষতাগুলো প্রয়োজন, সেগুলো থিওরি না, সেই দক্ষতা। আর প্রতিটি স্কুল কলেজে প্র্যাকটিক্যাল জিনিস বাড়ানো উচিত, প্র্যাকটিক্যাল। আমি জানি না বাংলাদেশ স্কুলে গার্মেন্টস শেখানো হয় কিনা, কাপড় কেমন শেখানো হয় কিনা আমি জানি না, আমাদের ধান কিভাবে চাষ হয় কৃষি বিজ্ঞান হয়তো শেখানো হয়। আমি আরো এই জিনিসগুলো আরো বেশি করা উচিত। আর সর্বশেষ যেটা বলতে চাই যে ওভারঅল সিলেবাস প্যাটার্নে কিছুটা পরিবর্তন আনা উচিত। সেটা হচ্ছে আজকাল বলা হয় যে অঙ্ক, বিজ্ঞান, গণিত, সাহিত্য আলাদা আলাদা করে মুখস্থ না পড়িয়ে এমন একটা পরিবেশ তৈরি করে দাও, মনে করো তো ক্লাসরুমটা একটা কফি শপ, তুমি আজকে সেলসম্যান, টিচারকে এসছে কফি দিতে হবে, তাহলে ওই যে সে কিন্তু ওই যে কেমিস্ট্রিও পড়ে ফেললো এই পানির সাথে একটু কফি বিন, আবার বায়োলজিও পড়ে ফেললো, আবার একটু ম্যাথসও হয়ে গেল, এতটুকু সে এতটুকু দিতে হবে, তারপর অঙ্কও হয়ে গেল, তারপরে আবার সমাজ বিজ্ঞানও হয়ে গেল, কি করে হেসে যে স্যারকে দিতে হবে, আবার কাস্টমার সার্ভিসও হয়ে গেল, তার সাথে বলতে হবে যে কেমন হয়েছে স্যার, তারপরে আবার সবাই চলে যাওয়ার পরে বসে অঙ্ক করতে হবে যে কত টাকার কফি বানালাম, কত টাকা বিক্রি করলাম, কত টাকা ক্যাশে আছে। এই পরিবেশ তৈরি করতে, এই পরিবেশ তৈরি করতে বলা হয়েছে। তো 4 ঘন্টা ক্যাফে থাকে যদি, কি করতে গিয়েছিল আজকে তোমাদের কি ক্লাস, আব্বা আজকে আমরা একটা কফি শপ চালাবো, ও তাই নাকি, আসার পরে কি কি শিখলে, আব্বা আজকে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, বাংলা, সমাজবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, তারপরে আব্বা উদ্ভিদ বিজ্ঞান সব শিখে ফেলেছি, তাই নাকি, হ্যাঁ আব্বা আমি জানতাম না কফি এরকম এরকম বিন এরকম হয়। আব্বা লাস্ট আবার অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করে আসছি, মানি ম্যানেজমেন্ট। বাহ, এত সাবজেক্ট কখন পড়লা, কয়টার মধ্যে, 4 ঘন্টার মধ্যে করেছি। তারপরে আমি আজকে কি বলে এমপ্যাথি শিখেছি, তারপরে আমি কনজিউমার বিহেভিয়ার শিখেছি, এই বাচ্চারা এটা বলে ফেলতে পারবে। এই ধরনের আমি আমার খুব শখ যে দেখবো যে এই স্কুলে আজকে লিগাল শেখাচ্ছে, মানে থানায় গেলে আসলে কি করতে হয়, এই স্কুল আজকে থানা একটা, আজকে কি করেছে, আজকে আমরা আজকে আমাদের স্কুল ক্লাসরুমটা ছিল থানা, মানে আজকে পুলিশ স্টেশন হিসেবে আমরা ক্লাস করেছি। কেন, ওই যে ল শিখেছি, অমুক শিখেছি, ক্রিমিনোলজি শিখেছি, মানুষ কি করলে কি করতে হবে, এফআইআর কেন, এই অফিসার ওই অফিসার, কোনটা অফিসিয়াল ডকুমেন্ট, তিনি যদি না করেন তাহলে আমি কোন জায়গায় কার কাছে অভিযোগ করতে পারবো, আমার কি অধিকার, সংবিধান আমাকে কি দিয়েছে, এই পুরো ব্যাপারটা, নেগোসিয়েশন, এই পুরোটা শিখেছি আজকে। তারপরের ক্লাস কি, পরের দিন তারপরের ক্লাসে হাসপাতালের ইমার্জেন্সি রুম, আউটডোর পেশেন্ট কি হবে, আমি কি করব, কোন ঔষধ কি এসছে, সেটা সবাই শিখবে, কারণ তার তো প্র্যাকটিক্যাল জীবনে তো আমার তাই করতে হচ্ছে। সো এইরকম করে যদি আমরা ক্লাসরুম গুলোকে পরিবর্তন করে ফেলি, স্পেশালি হাই স্কুল থেকে শুরু করে তারপরে যখন ইউনিভার্সিটিতে আসি, এটা যদি বাধ্যতামূলক করা হয় যে তোমাকে অবশ্যই বেসিক যেই জিনিসগুলো আছে জীবনের, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, একটা দিন কি হবে, আজকে আমরা রিয়েল এস্টেট শিখছি, কেন, বাড়ি ঘর বাংলাদেশে গ্রামে যে বানায় কি কি এলিমেন্টস লাগে, কোনটা ভালো, টিন ফাউন্ডেশন কিভাবে করে, ছনের ঘর আর বেড়ার ঘরের পার্থক্য কি, বেড়ার ঘরকে কি করে আরেকটু শীতের সময় যাতে আরেকটু উষ্ণ রাখা যায়, আর গরমের সময় যাতে একটু ঠান্ডা রাখা যায়, সেটা নিয়ে আজকে গবেষণা করলাম আপা। তো হতেই তো পারে ক্লাসরুম এরকম হতে পারে না। ওই ধরনের চিন্তা ভাবনায় আসতে হবে। কোন ব্রিটিশ আমাকে বলে গেছেন যে এইরকম করে ওরকম করতে হবে, পেছনে তোয়ালে রাখতে হবে অফিসার হওয়ার পরে, সেটা চলে গেছে। ও ক্যারিবিয়ানেও ব্যবসা করেছে, ও ল্যাটিন আমেরিকাতেও ব্যবসা করেছে, আমার এই দার্জিলিং এও করেছে, আমার এই বাংলাদেশেও করেছে, আমার সবাইকে একটা জিনিস গিলিয়ে দিয়ে চলে গেছে। আর আমরা যেটা করি,
ওইটা ধরে নিয়ে বসে আছে যে ওনারা এসে দিয়ে গেছেন, ব্রিটিশ আমলের নিয়ম ভাই চেঞ্জ করা যাবে না। কারণ কি, আমরা নিজেদেরকে খুব ছোট মনে করি এবং এগুলো করেন ডিসিশন মেকিং লেভেলের লোকজন নিজেদের সাহস পান না। ওনারা ডিসিশন মেকিং ওনারা কেন জানি ভরকে যান না, মানে ওই 1892 সালের এডওয়ার্ড জনসনের থেকে কি আমি বেশি বুঝি? ইয়েস, অবশ্যই তো আপনি বুঝতে পারেন, 150-200 বছর পার হয়ে গেছে। সেই আত্মবিশ্বাস থাকতে হবে, সেই আত্মবিশ্বাস থেকে এসে দেশের এবং শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা থেকে বের করে এনে ক্রিয়েটিভ এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিংটা পায়। সেক্ষেত্রে আপনি রিকমেন্ড করতে চাচ্ছেন যে আমাদের শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল, লজিক্যাল, টেকনিক্যাল ও সায়েন্টিফিক শিক্ষা বিষয়ের উপরে অধিকতর জোরদার করা প্রয়োজন, তাই না? এই বিষয়গুলো মুখস্থ ওদের বিদ্যা না। দরকার। মুখস্থ বিদ্যাটা ছাড়া। আচ্ছা, একটা প্রশ্ন আছে আমাদের দর্শকদের কাছ থেকে নিয়ে নিলাম প্রশ্নটা, সেটা হচ্ছে জব পাওয়ার ক্ষেত্রে অ্যাপ্লিক্যান্ট, এই প্রশ্নটা বোধহয় আমার একটু পরে যাওয়া উচিত, আমি রেখে দিয়েছি প্রশ্নটা, ঠিক আছে। আমাদের ধারাবাহিকতাটা হচ্ছে কর্মজীবন, আমরা একটু পরে যাচ্ছি, শিক্ষা ব্যবস্থায় আছি আর কি। তো যেই প্রশ্নটা একটু আপনার কাছ থেকে করতে চাচ্ছি এখন, যে বেকারত্ব সমস্যা দেশের একটি বড় সমস্যা। প্রতি বছর যে সমস্ত গ্র্যাজুয়েট চাকরির বাজারে প্রবেশ করছেন তাদের অনেকেরই ক্যারিয়ার সম্পর্কে কোনো ধারণা নেই। গত কয়েক বছর যাবৎ বেকারত্ব সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে। আপনার মতে এই সমস্যার প্রধান কারণগুলো কি কি? ডেফিনেটলি অর্থনীতি যথেষ্ট পরিমাণে চাকরি তৈরি করতে পারছে না। তার মানে আমরা যেভাবে ডাইভার্সিফাই করার কথা ছিল, যে পরিমাণ সেক্ষেত্রে বিদেশি আমাদের ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেন্ট যারা আছে, যারা চাকরি প্রত্যাশী, আহ, তাদের ক্ষেত্রে কোনো দুর্বলতা বা এরকম কিছু যার কারণে বেকারত্বে? অফকোর্স আমরা নিজের নামও লিখতে পারি না বাংলায় বা ইংরেজিতে অনেক সময়। মাস্টার্স পাস করে বসে আছি, যদি বলতে হয় ওয়্যার ইউ ফ্রম, দাঁত ভেঙে যাচ্ছে। যদি বলতে হয় একটু সুন্দর করে লিখো না তুমি যে চাকরিটার জন্য এসছো, পদে কি করবে, লিখতে পারি না। আমরা কারোর সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারি না, আমাদের হাত পা কাঁপে, আমরা অ্যাভয়েড করতে চাই। আমরা মামা চাচা খুঁজছি, কি জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি জানি না। আমি পড়াশোনা করিনি, আমার এই পুরো ইউনিভার্সিটি লাইফে 4 বছরে আমি 6 মাসও ক্লাসে যাইনি, সেটা হতে হবে না। আর বাংলাদেশের এখন কিন্তু সেটা আবার যেই ছেলেটার দক্ষতাতে চলে মেয়েটার, আসছি আমরা। আমি সবকিছু আমি বলি মিলেই মূলত, হ্যাঁ। অ্যাবসলিউটলি, যেই ছেলেটার বাংলাদেশে, যেই বা ছেলে বা মেয়েটার একটা কম্পিউটার আছে, একটা ইন্টারনেট কানেকশন আছে, আর সাধারণ ভাষাগত এবং এই যে বেসিক মাস্টার্স পাস করে আসলে যে কোয়ালিটি থাকার কথা, তাতে তার প্রত্যেকের চাকরি আউটসোর্সিং না হোক, কোনো না কোনো কল সেন্টার হোক, কোথাও না কোথাও হয়ে ডাটা যাওয়ার এন্ট্রি কথা। হোক, চাকরি পাওয়ার কথা। বারবার বলেও পাওয়া যাচ্ছে না। আমি জব ফেয়ার অনেকগুলোতে গিয়েছি, এই যে আইসিটি থেকে শুরু করে অনেক জায়গায় জব জব ফেয়ার অনেক দূর থেকে এসছে, ও কথাই বলতে পারছে না, ও দুটো ভাষা লিখতে পারছে না, ও কম্পিউটার এক্সেল শিটের প্লাস মাইনাস কিভাবে করে সেটা জানে না। এখন সে যদি বলে আমি তো গরিব, আমি পারি না, এটা তো হবে না বাবা। গঞ্জে ছিল, তুমি যাওনি কেন? তুমি তখন না গিয়ে হাওড়ে গিয়ে বাতাস খেয়েছো। আমি বাতাস খাওয়ার কথা মানা করছি না, কিন্তু তুমি যদি নিজের দক্ষতা না থাকে কিভাবে চাকরি পাওয়া যাবে? এরকম অনেক ছেলে মেয়ে করছে, কিন্তু এখনো খবর পাই, আমি ফ্রিল্যান্সারদের সাথে কথা হয় যারা অনলাইনে কাজ করে, এবং বারবার করে আইসিটি থেকে চিৎকার করে বলা হচ্ছে যে এটা করেন, এটা করেন। এই যে পলক ভাই প্রায়ই বলে, তার সেক্টর, আয়মান বলছে, তারপরে অনেকে আছে, ফ্রিল্যান্সারদের গ্রুপ আছে যে আপওয়ার্কে যাও, অমুকখানে যাও, কাজ করো। এটা না করে ঘোরাঘুরি করব, নিজের দারিদ্র্যের দোষ দিব, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, আপনি বলেছিলেন যে বেকারত্ব বাড়ছে। বেকারত্ব ডেফিনেটলি একটা সামষ্টিক ব্যষ্টিক অর্থনীতির উপর নির্ভর করে, ম্যাক্রো ইকোনমিক্স। আমাদের দেশে এখন কোন ধরনের সেক্টর কি হবে না হবে, আর মানুষ বেশি, এটা ধরে নিতেই হবে। এই ছোট জায়গায় এত মানুষ আসলে কখনো ছিল না, আমাদের মূলে আসলে ঘনবসতি। সেই ঘনবসতি। জায়গায় হুম। এটা এটা আমি যতই কথা বলি, সরকারকে আমি দোষ দিয়ে বকা দিয়ে শেষ করে ফেলি, বাট এই ঘনবসতির দেশে চাকরিও যেমন পাওয়া যাবে না, বেশি বেশি জায়গায় দেখা যাবে যে অনেক কিছু হবে না, তার সাথে যুক্ত হয়েছে অনিয়ম, এবং সেটা সব ক্ষেত্র থেকে এসছে। সেই মিলিয়ে আমি প্রায় দেখি যে প্রতি মাসে ইউএসএ তে কতগুলো নতুন জব ক্রিয়েট হয়েছে, ইউকে তে নতুন কতগুলো জব ক্রিয়েট হয়েছে, সেটা নিয়ে দায়িত্বশীল ব্যক্তিরা এসে কথা বলেন। আমাদের দেশে আমি জি, কখনো বলতে শুনিনি গত মাসে বাংলাদেশে এতগুলো নতুন চাকরি তৈরি হয়েছে, কেউ কিছু বলেন না। জি। সবাই এসে কেমন জানি জনতুষ্টিবাদের মতো কথাবার্তা বলেন, ইত্যাদি করে হারিয়ে যান। সো বেকারত্ব সামনে আরো বাড়বে হয়তো। এই এখন যারা চাকরি প্রত্যাশী তাদের অনেককেই বলবো যে কি করে অনলাইনে ইন্টারনেট কম্পিউটার ব্যবহার করে চাকরি করা যায়, কি করে ক্ষুদ্র থেকে নিজের একটা ছোটখাটো ব্যবসা শুরু করা যায়, সেই জিনিসটা করেন। অনেক ছেলে মেয়ে বাংলাদেশে সরকারি চাকরিটাকে সোনার হরিণ মনে করেন, যথেষ্ট কারণ আছে। সরকারি চাকরি যায় না, তাদের বিরুদ্ধে মামলাও করা যায় না, ইত্যাদি অনেক কারণ আছে ওখানে, যেগুলো অনেক ক্ষেত্রেই সাংঘর্ষিক। সো তারপরেও আপনি যদি যেতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট একটা কথাই অনুরোধ থাকবে, ছাত্র জীবনে দেশের প্রতি যে মমত্ববোধ থাকে
কর্মজীবনে গিয়ে যেন সেই জিনিসটা একটু বজায় থাকে, কম্প্রোমাইজ করে ফেলেন না। হুম, অসংখ্য ধন্যবাদ শকুন ভাই। এর পরবর্তীতে যেটা জানতে চাচ্ছি যে এদেশে পড়াশোনা শেষ করে অনেকেই নিরাপদ ভবিষ্যতের জন্য বিদেশ পাড়ি জমাচ্ছেন, এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আমার সাথে এমবিএ করেছে আমার ব্যাচের আইবিএ থেকে, তার মধ্যে প্রায় 50% বাংলাদেশে নেই, তারা চলে গেছে। তার হয়তো কোনো কারণে মনে হয়েছে যে সে এই যানজটে আমি থাকবো না, এটা তার মনে হতে পারে, এটা তার মৌলিক অধিকার। সে অ্যাজ এ হুম, মানে একজন মানুষ হিসেবে তার মনে হতেই পারে পৃথিবীর যে কোনো ভূখণ্ডে আমি চলে যাব। তার সেটা সেজন্য আমি খারাপ কিছু দেখি না। অনেকে চলে যাচ্ছেন, আমি যদি না দিতে পারি সে চলে যাবে। এটার জন্য সিস্টেমের ব্যর্থতা আছে, রাষ্ট্রের ব্যর্থতা আছে, আবার আমাদের নিজস্ব উচ্চাভিলাষ সব মিলিয়ে আছে। হয়তো ভালো থাকতে চায়। এখন যেহেতু ইটস অ্যান ওপেন ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, যেখানে সে ভালো থাকার মনে করবে সেখানেই সে যাবে। এই যেমন আমারও হয়তো মনে হতে পারে 45-এ গিয়ে 50-এ গিয়ে না হয়েছে এবারে কোনো জায়গায় যাই, সেটা খুবই স্বাভাবিক। এটা নিয়ে উনি এতদিন এটা বললেন, ওর এইসব এই ধরনের ছোটখাটো কথাতে আমি যাচ্ছি না। তো কেউ যদি দেশ বিদেশে যেতে চায় অবশ্যই সে যাবে। বাংলাদেশ হুম, হিসেবে হুম, সরকার বা রাষ্ট্রের দায়িত্ব হবে যারা বাইরে আছেন গিয়েছেন তারা যাতে সঠিক সেবা পান। প্রায় দেখবেন যে বিভিন্ন দেশের লোকজন কোথাও বিপদে পড়লে আমেরিকা প্লেন পাঠিয়ে দিয়েছে, ব্রিটেন প্লেন পাঠিয়ে দিয়ে নিয়ে এসেছে, চায়না তাদের অমুক পাঠিয়ে দিয়ে নিয়ে এসেছে। এই এই ধরনের একটা, আমরা এবার কিছুদিন আগে উহান থেকে বোধহয় বা চায়না থেকে আমাদের ছাত্রছাত্রী কয়েকজনকে আমরা প্লেন পাঠিয়ে নিয়ে এসেছি। দেশেরও যাতে একটা মমত্ব বোধ থাকে। তো ওই সব মিলিয়ে যারা যাবেন তারা যাবেন। ইটস এন ওপেন ওয়ার্ল্ড, এখানে কাউকে আটকে রাখা, দেশে থাকলেই খুব দেশপ্রেমিক, দেশের বাইরে গেলেই তুমি দেশকে ভালোবাসেন না, এই ধরনের কথাও ঠিক না। সব মিলিয়েই আমরা মানুষ। আর এই যে যে কোনো আমরা আলোচনায় অনেক নিচের অনেক ছেলে মেয়ের কাছে হয়তো একটু খটকা লাগতে পারে, উনি তাহলে কি বলছেন যে দেশে থাকলে দেশে না থাকলে দুইটাই দেশপ্রেমিক মানে কি? এই যে মানে কিটা বুঝতে না পারা, এই জায়গাটাই ডানিং ক্রুগার এফেক্ট আসে, যে আমি কেন বুঝতে পারছি না উনি তাহলে কি বলছেন। আচ্ছা ওনারা বয়সে বড়, তো ওনারা তো 2-4টা বই পড়েছেন, একটু পৃথিবীটা দেখেছেন, একটু বোঝার চেষ্টা করেন। রাদার দেন, না আপনি ভুল বলছেন, না দেশের থেকে বাইরে বিদেশে চলে গেলে ওরা সব খারাপ, দেশকে ফেলে চলে গেছে না। বুঝতে হবে বাবা, ইটস এন ওপেন ওয়ার্ল্ড, ফ্রি ওয়ার্ল্ড, যে যেখানে ইচ্ছা যাবে, দেশের প্রতি টানটা হুম। যাতে ঠিক থাকে। That's it. জব পাওয়ার ক্ষেত্রে অ্যাপ্লিক্যান্টের মেধাটা জরুরি নাকি নেটওয়ার্কিং, একটা প্রশ্ন আসছে দর্শকের কাছ থেকে। আমার আমার জীবনে কখনো নেটওয়ার্কিং এর প্রয়োজন পড়েনি। আমি যে পরীক্ষায় দিয়েছি সেখানেই আমি ভালো করেছি। নেটওয়ার্ক মেধা নিয়ে যখন আমাদের সন্দেহ থাকে তখন আমরা নেটওয়ার্কিং নিয়ে একটু কথাবার্তা বলি। এবং এটাও সত্য, অনেক জায়গায় নেটওয়ার্কিং থাকার কারণে মেধাকে হয়তো গুরুত্ব দেওয়া হয়নি। ইটস অ্যান ওপেন ওয়ার্ল্ড, ইটস এ ট্রিকি প্লেস। নেটওয়ার্ক থাকাটাও একটা যোগ্যতা, ট্রাস্ট মি। আচ্ছা। এটা নিয়ে আপনি আমাকে এখানে অনেকেই বকা দিবে, নিচে অনেক কিছু লিখবে, তাতে কিছু আসে যায় না। যেমন আমি আর তুমি এখানে কথা বলছি, তোমার সাথে আমার নেটওয়ার্কিং হয়ে গেছে, আর এখানে দেখছে আরো হয়তো আমি জানি না কতজন দেখছে এই মুহূর্তে। সো ওই যারা দেখছে তাদের মেধার চেয়ে তোমার যে আমার সাথে নেটওয়ার্কিং হলো সেই জন্য ভবিষ্যতে তোমার সাথে আমার বাণিজ্যিক অথবা চাকরিগত কাজকর্মের সম্ভাবনা অধিক, কারণ তুমি আর আমি কানেক্টেড। সেটার মধ্যে আলহামদুলিল্লাহ। খুব বেশি লজ্জার কিছু নেই। So আমি হয়তো তোমার মেধা না দিয়ে আমি তোমার নেটওয়ার্কের প্রশংসা করব। বিজনেস, চাকরিও কিন্তু একটা নেটওয়ার্কের ব্যাপার। যে আমরা কেন একজনকে এমপ্লয় করে হায়ার করি, যাতে সে আর একটু শক্তি আনতে পারে আমার অর্গানাইজেশনে, আমার ব্যবসায়। সো যেই মানুষটার নেটওয়ার্ক অনেক ভালো, এরকম অনেক পোর্টফোলিও আছে, শুধুমাত্র নেটওয়ার্কই দেখা হয়। আবার এমন অনেক পোর্টফোলিও আছে যেটা শুধু মেধা দেখতে হবে। এখন আমি জানি কোত্থেকে এসছে, অনেকে হয়তো বলে যে বিভিন্ন যখন চাকরি টাকরি করার সময় সেটা হোক পুলিশের এসপি থেকে খাদ্য বিভাগ, হ্যাঁ এলাকার এমপি সাহেব নাম দিয়ে দিয়েছেন। এই ব্যাপারটা তো কিন্তু রাগ করার আমি খুব বেশি কারণ দেখি না। জনপ্রতিনিধির কাছে আসবে, সে হয়তো রেকমেন্ডেশন করবে, এটাই সাংবিধানিক ভাবে বা সিস্টেমটা এটাই, পৃথিবীর অনেক দেশে এটাই হয়। হ্যাঁ মেয়র মহোদয়কে হয়তো বলে দিতে হবে যে নেক্সট টাইম পুলিশের চিফ কে হবে না আমার, তার রেকমেন্ডেশন যাবে, তার রেকমেন্ডেশন যাবে। এখন রেকমেন্ডেশনটা জনপ্রতিনিধি ঠিক মতো করেন কিনা সেই জায়গায় প্রশ্ন থেকেই যেতে পারে। রাইট, তাহলে আমি রাইট। যদি বুঝি যে ভবিষ্যতে আমার এরকম কাজে লাগতে পারে, তাহলে এখন থেকে মেধা থাকলেও নেটওয়ার্কিং ও বাড়াতে হবে। সত্যি কথা। একটা ছোট প্রশ্ন, জনাব সুলাইমান শোকন, আপনার কাছে আমার প্রশ্ন, বর্তমান সময়ে সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকদের চেয়ে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের ভূমিকা বেশি না কম?
প্রশ্ন করেছেন, অনেকেই করেছেন বিভিন্ন বিষয়ের উপরে। এটা প্রশ্নটা হয়নি। হ্যাঁ, হয়নি, আমি স্কিপ করে গেলাম আমার শিক্ষকের প্রশ্নটা। মতো না, এই প্রাথমিক শিক্ষকের অবদান বেশি নাকি কিন্ডারগার্টেন শিক্ষকের অবদান বেশি বলে আমরা শুধুমাত্র দুটো গ্রুপের মধ্যে মারামারি তৈরি করলাম। প্রশ্নটা হ্যাঁ, এরকম ভাবে হতে সেটাই। পারতো, ভাইয়া প্রাথমিক এবং কিন্ডারগার্টেন সবাই মিলে চেষ্টা করছে, তাদের জন্য কি আপনি কিছু বলবেন, এটা হতে পারতো। রাইট, আমরা রাইট, রাইট, প্রশ্ন রাইট। করার সময় একটু খোঁচা দেওয়া, একটু ভাগ করা যায় কিনা, একটু দেখি এটা ঠিক না। মারামারি লাগানো যায় কিনা, একটু লাল দল নীল দল করা যায় কিনা করে আমি এই ধরনের প্রশ্ন উত্তর দিব না। ওকে, ডান। আমরা নেক্সটে যাচ্ছি। আপনার দৃষ্টিতে ভবিষ্যতের বাংলাদেশটা কেমন বলে আপনি মনে করেন? আমাদের ভবিষ্যতের বাংলাদেশটা কেমন হবে আপনার দৃষ্টিতে? আমরা তো আমাদের আইসিটিতে অনেকটা উন্নতির এগিয়ে গতি গিয়েছি। অনেক ধীর, আমাদের উন্নতির গতি অনেক ধীর, অনেক কিছু হয়ে যাওয়ার কথা ছিল, হচ্ছে না। সো আমি খুব বেশি যে, অবশ্যই অনেক কিছু হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, বেশ কিছু রাস্তাঘাট হচ্ছে, বিদ্যুৎ হচ্ছে, শিক্ষা ব্যবস্থা বাড়ছে, বাট এইটুকু জায়গায় 17 কোটি মানুষকে এফিশিয়েন্টলি ম্যানেজ করার মতো যেই একটা মানে স্বপ্নের মতো আর কি ব্যাপারটা, ওই জায়গাটা মিসিং আছে। তো ভবিষ্যৎ বাংলাদেশ ঘনবসতিপূর্ণ থাকবে, ভবিষ্যৎ বাংলাদেশে আরো অনেক বেশি ফ্যাক্টরিজ আসবে। দূষণ নিয়ে আমরা শুধুমাত্র এক সুন্দরবন রামপাল নিয়ে তো অনেক চিৎকার চেঁচামেচি, এরকম আরো অনেকগুলো ঘটনা ঘটবে, কারণ বিভিন্ন জায়গায় লোকজন ফ্যাক্টরির জন্য দিয়ে দিবেন। সিলেটের যে নয়না ভিরাম জায়গা দেখতাম, সেই জায়গাও দেখা যাবে যে ফ্যাক্টরি করছি আমরা অর্থনৈতিক চাপের কারণে। এক গ্রুপ বলবে যে চাকরি দিতে হবে, সো ফ্যাক্টরি করো, আরেক গ্রুপ বলবে যে পরিবেশ ধ্বংস হয়ে গেছে, ফ্যাক্টরি করো না, মারামারি হবে। তো আমার কাছে একটু কেওটিক মনে হয় সামনে। বাট আমরা যদি আর্থিকভাবে আরো একটু দ্রুত অর্থনীতিতে গতি আনতে পারি, আমরা যদি চাকরির ব্যবস্থা করতে পারি, তাহলে ধীরে ধীরে মানুষ একটু সেটেলড হবে। মানুষ এখন একটু আনসেটেলড অবস্থায় আছে, মানুষের প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের বিশ্বাস অনেক কম, খুব কম। এটা 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 ব্যর্থতা, প্রশাসনেরও ব্যর্থতা, রাজনীতিবিদদেরও ব্যর্থতা, তারা ওই আত্মবিশ্বাসটা তারা দিতে পারেননি। 5,000 জন যদি জনপ্রতি যদি ভালো মতো চাল বিতরণ করেও থাকেন, মানুষ এখনো মনে করে যে না, সবাই চুরি করেছে। এই মনে করাটা, এটা মানুষ, জনগণ মনে করবেই। সো ভবিষ্যতের বাংলাদেশ টেকনিক্যালি অনেক অ্যাডভান্সড হবে। বেশ কিছু মানুষ, বেশ কিছু গোষ্ঠী এসে অনেক বড় ধরনের ফ্যাক্টরি অনেক কিছু করবে, আর একটা বড় গ্রুপ বাইরেই থাকবে, মিডল ক্লাস। আর আমরা বাইরে যে প্রায় 1 কোটি 20 লাখের মতো যারা আছেন, যারা কষ্ট করে শারীরিক পরিশ্রম দিয়ে বিভিন্ন দেশে কাজ করেন, তারা হয়তো ধীরে ধীরে চাইবেন যে দেশ আর একটু উন্নত হোক, সেবা বাড়ুক। তো এই ওভারঅল ব্যাপারটা বেসিক্যালি যতদিন পর্যন্ত রাজনীতিবিদ এবং পলিটিশিয়ানরা আর একটু এবং অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন যত স্ট্রংলি নিবেন, তত দ্রুত পরিবর্তন আসবে। আমি কবিতা লিখেছি খুব ভালো, বা একজন খুব ভালো গান বানিয়েছে দেশ নিয়ে, তাতে পরিবর্তন খুব দ্রুত একটা আসে না, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। দেশাত্মবোধক গান, দেশাত্মবোধক নাটক, সিনেমার অভাব নেই। দেশাত্মবোধক লেখা আপনি ফেসবুক পেলে কান্না চলে আসবে আপনার, কিন্তু পরিবর্তন খুব ধীর। কারণটা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সেটা ফিল করতে হবে। আর সবাই যে একটু বাইপাস করে চলে যায়, সেটা দোষটা কিন্তু ওই যে প্রশাসন বললাম আমি বারবার, তার মানে এই না যে একজন গিয়ে তো প্রশাসনকে ওই যে টোপটা দেয়। একজন ঠিকাদার সাহেব, যেমন স্বাস্থ্য খাতে 3,000 কোটি টাকা নাকি বরাদ্দ বেড়েছে, হুম। ঠিকাদাররা খুশি হয়ে গেছে, ঠিকাদাররা ক্যালকুলেট করা শুরু করেছে, আচ্ছা তাহলে এটা কোথায় কোথায় খরচ করবে বলো তো ভাই, মনে হচ্ছে আইসিইউ বেড কিনবে, আইসিইউ কিনবে, চলো চলো এখন থেকে একটু চায়নায় সোর্সিং শুরু করি। এখন সে যদি ওই ধান্দায় থাকে, তারপর সে যে হয়তো স্বাস্থ্য বিভাগের লোকজনকে বলবে, তারা যদি তখন ব্যাপারটা না বুঝে হ্যাঁ চলেন চলেন করি, তাল দেয়া শুরু করে, যেটা হয়ে আসছে অনেক ক্ষেত্রেই, হুম। তাহলে তো আর হুম। উন্নতি হুম। হবে না। ওই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় নতুন অনেক জনপ্রতিনিধিকে দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাই প্রধানমন্ত্রীও বলেন অনেক, তার বলাটা যাতে কাজে রূপান্তরিত হয়, সেজন্য তার যেই সোলজার্স, তার যেই পার্টি, তার যেই অ্যাডমিনিস্ট্রেশন, তার যে টপ পিপল, তাদের মধ্যে সেই রকম একটা শানিত ভাব থাকতে হবে, তাহলেই পরিবর্তন আসবে। আমি এক কথায় উত্তর দিতে পারিনি, ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিতে হয়েছে, কারণ আমার মধ্যে একটু ঘোর পেঁচ আছে বাংলাদেশের ভবিষ্যতের ওভারঅল স্ট্যাটাসটা নিয়ে। আচ্ছা, আমরা 1 ঘন্টা ছুঁই ছুঁই অনুষ্ঠানে বেশি প্রশ্ন করব না, আর অল্প কয়েকটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার মেসেজ কি দেওয়ার আছে আমাদের? দেশ খুব বেশি দিতে পারবে না, তাই একটু নিজেকে প্রস্তুতি নিতে হবে।
সো দেশ যখন একটু কম দিতে পারছে, ঘাটতি হচ্ছে, তখন যদি কেন দিতে পারলো না এই জন্য যদি প্রচুর সময় কাটিয়ে ফেলি তাহলে নিজের ক্ষতি হয়ে যাবে। সীমিত আকারে দেশ কেন দিচ্ছে না সেটা নিয়ে কথা বলবো, প্রতিবাদ করব, শালীনভাবে জানাবো, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, বাট নিজের যোগ্যতা, দক্ষতা, নেটওয়ার্কিং বৃদ্ধি করার কাজটাও সাথে সাথে করে যাবো। দেশ দিচ্ছে না, চলো সারা জীবন ফেসবুকে লিখতে থাকি, গালাগালি করতে থাকি, তাহলে ওই আপনার ওই বিল দেয়ার আর পাতে ভাত জুটবে না। তাই নিজের কাজগুলো একটু চালিয়ে যেতে হবে। আর আমাদের মধ্যে আমাদের কিছু লেখক বা আমাদের কিছু নাট্য নির্মাতারা ঢুকিয়ে দিয়েছেন ভ্যাগাবন্ড হয়ে ঘুরে বেড়ানো, কিছু না করা, রাস্তা রাস্তায় হেঁটে বেড়ানো, এটাই নাকি মানে খুব একটা দারুণ কাজ। হয়তো ওটা সাময়িকভাবে আনন্দের, বাট আমাদের ওই ওভারঅল তারুণ্যটাকে আমরা কিভাবে কাটাবো, দক্ষতা নিয়ে, একটু কাজকর্ম নিয়ে, সেই জায়গাটা মিসিং আছে। এখনো কেউ দক্ষতা আচ্ছা। বৃদ্ধির সেমিনারে যদি বলে 300 টাকা কি বলে ফি, বলে যে উনি মোটিভেশন হুম। দিতে এসে ব্যবসা করছে, আমি যাব না ওখানে। ওইদিকে 300 টাকা কিন্তু আলুর দম আর চপ খেয়ে এক বিকেলে শেষ করে ফেলেছে। শেষ। হ্যাঁ, শেষ। ও চিন্তাই করে যে আমি জুতা কেনার জন্য টাকা জমাবো। ওখানে শুনলাম যে ঝংকার ভাই কিভাবে জানি কোডিং শিখায়, সেই জায়গায় নাকি 1000 টাকা দিয়ে একটা কোর্স করা যায় অনলাইন। এই জিনিসটা করতে হবে দোস্ত, এটা নিয়ে আমরা আলাপই করি না। দোস্ত কক্সবাজার যাবো সামনে, চল 5,000 টাকা জমাই। ওই 3,000 টাকা খরচ করে যে এসে বলা যায় আমি একটা অনলাইনের অমুক সেমিনার করবো, অমুক করবো, এই ধারণাটাই নেই। So, তরুণদের বলছি, দেশ দিতে পারে নাই, প্রশাসন খারাপ, রাজনীতিবিদ তোমার মনের মতো না, সেই জন্য সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করতে থাকবো অশালীন ভাষায়, সেটা না করে সীমিত পরিসরে আমরা বলবো। কিন্তু নিজেকে প্রস্তুত না করলে, ট্রাস্ট মি, কেউ পাশে এসে দাঁড়ায় না। তোমার যে ফ্রেন্ড তোমাকে ছাড়া চলতেই পারে না, একদম এক সিঙ্গারা দুজন ভাগ করে খাও, সেই বন্ধুও পিছু ফিরে তাকাবে না। তো সেই জন্য ওই যে তুমি হেভি একটা ধরো হা 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 দিয়ে গেলে, সেটার মধ্যে 50 জন লাইক দিয়েছে, ওই 50 জনের একজনও তুমি যখন বিপদে পড়বে, তোমার মানি ব্যাগে যখন টাকা থাকবে না, ফিরে তাকাবে। কেউ আসবে না। সো রাইট। প্লিজ মেক শিওর তোমার নিজের ভিত, মেধা, নেটওয়ার্ক, যোগ্যতা, দক্ষতা যথেষ্ট পরিমাণে আছে। তারপর দেশকে প্রশ্ন করো, দেশকে ধরবা, অবশ্যই ধরবা, এই যে আমরা ধরি। ভেবো না যে, অনেকেই মনে করে অবশ্যই যখনই কোনো জনপ্রশাসনের কোনো কর্মকর্তা, কোনো মেম্বার অফ পার্লামেন্ট, কোনো মিনিস্টার, কোনো কনসালটেন্ট যার সাথেই দেখা হয়, আমরা বলি স্যার ভাই এটা হয়েছে, ওটা হয় নাই, হবে না, আগান। সো ওইরকম ইফেক্টিভ সাজেশন দেওয়ার মতো একটা জায়গায়ও যেতে হয়। তো সেই জায়গায় যাওয়ার পরে চেষ্টা করতে হয়। আর শালীনতা বজায় রাখতে হবে সব কিছুতে, তরুণদেরকে বলছি। একবার যদি হাততালি আর লাইকের মজে যাও, তাহলে ধরা খেয়ে গেল। যদি খালি লাইকের মজে গেলে, ওফ আমার লাস্ট লেখাটায় ওনাকে নিয়ে অশালীন ভাবে বলেছি, অমুককে ধুয়ে ফেলেছি, জানো 5,000 বার লাইক হয়েছে, 2,000 বার শেয়ার হয়েছে, ওই লাইকের মজায় আর নেগেটিভিটির মজায় ঢুকে গেলে, থ্যাংক ইউ, খোদা হাফেজ, শেষ। আচ্ছা, আমি যদি ভুল না করি আপনার প্রথম বই হচ্ছে মস্তিষ্কের ক্যানভাস, তাই না? ইয়েস। হ্যাঁ। এরপরে কি আর কোনো বই আপনার হ্যাঁ, বের সমুদ্র হয়েছে থেকে বা সমুদ্রে সেকেন্ড নেক্সট একটা কোনো বই করেছি। নিয়ে কাজ করছেন কিনা? ও, সেকেন্ড ছিল সমুদ্র থেকে সমতলে, আর এখন কাজ এখনকার করছি। প্রশ্নগুলো আমার ব্যক্তিগত, এর আগের প্রশ্নগুলো দর্শকদের ছিল। আচ্ছা, এখন কাজ করছি ওই যে তুমি আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবে যে আমি কর্পোরেট গ্রুমিং বিজনেস কমিউনিকেশন নিয়ে 22টা এপিসোডের একটা মাস্টার ক্লাস করছি, শুট করছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনলাইনে এবং পেইড। ইটস নট ফ্রি। সো হ্যাঁ, দেন চোখে ফ্রি, পড়েছে সেটা। ডোন্ট আস্ক, এনিথিং ইজ ফ্রি। সো ওইটাতে প্রায় 150 মিনিটের কন্টেন্ট হয়েছে 22টা বিষয়ের উপরে। 150 মিনিটের ভিডিও কন্টেন্ট আচ্ছা। হয়েছে 150। তো ওইটাকে আমরা আবার কনভার্ট করে আমি আর একটু ভেঙে, কারণ ওটা মোস্টলি ইন ইংলিশ, সো ওটাকে আর একটু ভেঙে, ধরো নেগোসিয়েশন স্কিল, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, বেসিক এটিকেটস, ইমেল রাইটিং, ইফেক্টিভ মিটিংস, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, নিড ফর স্কিলস, এরকম অনেকগুলো টপিক আছে। সেটাকে একটু ভাগ করে আমি একটু খাঁটি বাংলায় এক্সপিরিয়েন্স দিয়ে আমাদের দেশের প্রেক্ষাপট মিলিয়ে, গুগলের কথা তো আমি জানলে হবে না, গুগলের অফিসে এমনি কফি বানায়, অমনে উড়ে উড়ে যায়, আমার দেশে তো এটা হবে না এখন। আবার এমনও হইতে পারে যে আমার দেশের ছেলেটা ওখানে যে চাকরি করবে, ওরও যাতে কাজে লাগে। তো ওই ব্যালেন্স আউট করে একটা বই সম্ভবত করব দক্ষতা নিয়ে। আচ্ছা, সব জায়গায় তো আপনার পদচারণা আছে। আপনি ডিফেন্সে ছিলেন, তারপরে আপনি ছিলেন এক মোটিভেশনাল স্পিকার হিসেবে সবাই আপনাকে চিনে। তারপরে হচ্ছে হুম। আপনি লেখালেখিতে খুব দক্ষ, বই লিখেছেন। আপনি মার্কেটিং সেক্টরে আছেন। ভবিষ্যতে চিত্র জগতে বা চিত্রনায়ক হওয়ার চিন্তা ভাবনা আছে কিনা? এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা?
না না আচ্ছা, না এই ক্ষেত্রে কোনো ইচ্ছে নেই আপনার? না 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 রে ভাই। আচ্ছা, আমরা বোধহয় আমাদের অনুষ্ঠানের ঠিক শেষের দিকে অবস্থান করছি। আর বাড়াবো না, অনেকক্ষণ আপনার মনেছি। অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি। আপনার সর্বশেষ যদি কোনো মেসেজ থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দিতে পারেন। আচ্ছা, আমরা একটা ক্রান্তি লগ্ন দিয়ে যাচ্ছি। করোনা মহামারী বাংলাদেশ 19তম হয়েছে, আজকে কততম হয়েছে আমি জানি না। আম, অনেক ঘনবসতিপূর্ণ দেশ, সীমিত স্বাস্থ্য ব্যবস্থা, নিজের জন্য আইসিইউ পাবো কিনা সেটাও জানি না। যেন তরুণদেরকে বলছি যে, বা যারা দেখছো শিক্ষার্থীরা, প্লিজ স্টে সেফ, যতটুকু পারা যায়, যতটুকু সঠিক তথ্য জানতে পারো করোনা সম্বন্ধে জানো। নিজের পরিবারের সিনিয়রদেরকে, বয়স্কদেরকে একটু কি বলে সেফ রাখো। নিজে যে এলাকায় আছো সেখানকার আশেপাশে ঠিক কত দূরে কোন জায়গাটায় আইসিইউ আছে, কোন জায়গাটায় ডাক্তার আছে, কোন জায়গাটায় করোনার চিকিৎসা দেওয়া যায়, ওখানে যেতে গেলে কি করতে হবে, রাত 2টার সময় যদি যেতে হয়, এই পুরো ম্যাপিংটা করে রাখো। যদি যে না পাও তাহলে কাকে জানাবে, কি করবে, যদি প্লাজমা লাগে, যদি রক্ত লাগে, যদি ভেন্টিলেটর লাগে, তাহলে কার সাথে যোগাযোগ করতে হবে, কি করতে হবে, এই অঙ্কটা একটু করে রাখতে হবে। সেই অঙ্কটা করে একটা অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে রাখা যদি ঝামেলা হয়। আর যাদের আয় রোজগার নিয়ে সমস্যা আছে তাদেরকে হয়তো জীবন ধারা পাল্টাতে হবে। যদি 3 ভাই 3 বাসায় থাকতাম তাহলে 3 ভাই মিলে হয়তো এক বাসায় থাকতে হবে। যদি আগে প্রতি 2 বেলায় মাংস খেতাম তাহলে তো 1 সপ্তাহে একবার খেতে হবে। এটা একটা বৈশ্বিক মহামারী, আর আমরাও খুব করা যাচ্ছি। আর এই ধরনের চাপে যখন পড়ে মানুষ, তখন তারা অনেক সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে যায়। সো মানসিকভাবে উত্তেজিত হয়ে বিপর্যস্ত এমন কিছু বলবো না বা করবো না যাতে আমরা ভবিষ্যতে সেটা রেফারেন্স হিসেবে ব্যাক করে। যদি সাজেশন থাকে, যদি ক্ষোভ থাকে, যদি কোনো ধরনের অপ্রাপ্তি থাকে, আমরা এমন ভাবে বলবো যাতে সেটা পৃথিবীর যে কোনো জায়গায়, পৃথিবীর দেশের যে কোনো মানুষের সামনে পেশ করা যায়। আমি 5টা গালি দিয়ে কিছু একটা বললে সেটা কখনোই পেশ করা যাবে না। সো অভিযোগের কথাও বলবো, অনুযোগের কথাও বলবো, ভালো কথাও বলবো, মুরব্বীদের খেয়াল রাখবো, নিজের স্বাস্থ্যবিধি মেনে চলবো। তারপরে চেষ্টা করব কি করে এই দুর্যোগটা কাটিয়ে ওঠা যায়। নিজের এলাকার মানুষজনের একটু খবর রাখবো, নিজের এলাকার হাসপাতালগুলোর একটু খবর রাখবো। যদি স্ট্যান্ডার্ড পছন্দ না হয় তাহলে বাকি তরুণদের সাথে মিলে প্রশাসনকে বলবো যে আপনার এই হাসপাতাল আমার পছন্দ হয়নি, আমরা পরিষ্কার করে দিচ্ছি, আপনারা তো পারেন নাই, আমরা ক্লিন করে দিব, দেন। তো ওই ধরনের একটা ইনিশিয়েটিভ নিতে হবে, ভলান্টারি ইনিশিয়েটিভ। আশেপাশে অক্সিজেন আছে কিনা, যারা ফার্মেসিতে কাজ করে তাদের সাথে একটা যোগাযোগ রাখতে হবে, ডক্টরদের সাথে একটু কথা বলতে হবে, নিজের সার্কেলে সব মিলিয়ে যাতে আমরা একটু ভালো থাকার চেষ্টা করি, একটু নিরাপদ থাকার চেষ্টা করি। এটাই আমার একটা কথা। আর মানসিক চাপ সামনে আরো বাড়বে, জুন জুলাই আরো মানসিক চাপ বাড়বে। মানসিক চাপের মধ্যে এমন কিছু করা যাবে না যেটার জন্য আমরা পরবর্তীতে খুবই অস্বস্তিতে পড়ব। বি ম্যাচিওর and face this crisis valiant. সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আজকে ছিলেন সোলায়মান শোভন ভাই, যিনি বর্তমানে আমাদের সারা দেশে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি, যিনি হেড অফ মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন নগদে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এখন। ছিলেন আমাদের সাথে শিক্ষাবার্তা.com পত্রিকার লাইভে। আপনারা যারা দর্শক এতক্ষণ পর্যন্ত শুনেছেন, আমাদের এই শোভন ভাইয়ের কথা থেকে আমাদের তরুণ প্রজন্ম যারা শুনেছো, শিক্ষার্থী, অভিভাবক এবং আপামর জনসাধারণ যারা আমাদের লাইভের সাথে সংযুক্ত ছিলেন, আশা করি এই বিষয়গুলো আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন এবং অদূর ভবিষ্যতে আমাদের সোলায়মান শোভন ভাই আমাদের এই শিক্ষাবার্তা.com পত্রিকার আয়োজনে আবারও আসবেন বলে আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের লাইভ অনুষ্ঠানের প্রায় শেষের দিকে অবস্থান করছে শোভন ভাই। ইনশাল্লাহ উই উইল মিট অ্যাগেইন এন্ড টক অ্যাবাউট মেনি টপিকস, যদি আপনি অদূর ভবিষ্যতে আমাদেরকে সময় দেন। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ আমিনুল।